এই বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি সবাই তোমরা ভালো আছো, আর আমিও তোমাদের দোয়ায় খুবই ভালো আছি। তো বন্ধুরা, আজকে আমি তোমাদের সাথে মজার একটা ঘটনা শেয়ার করতে চলেছি। বন্ধুরা, আজকের গল্পটা কিন্তু একদম স্কিপ করে শুনবে না, গল্পটা পুরোপুরি শুনবে, তাহলে তোমাদের অনেক ভালো লাগবে আর অনেক বিনোদনও পাবে। তো চলো দেরি না করে শুরু করা যাক। তার আগে বন্ধুরা, তোমাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট, আমার এই ছোট্ট চ্যানেলটা এক্ষুনি সাবস্ক্রাইব করে দাও, ভিডিওতে একটা লাইক দাও, শেয়ার করে তুমি তোমার প্রিয়জনকে শোনার সুযোগ করে দাও। তো চলো দেরি না করে শুরু করা যাক। বন্ধুরা, আমার নাম শাপলা। আমি খুব গরিব পরিবারে জন্মেছিলাম। আমার জন্মের পরে ঠিক আমার বয়স যখন 7 বছর, আমার মা মারা যায়। আমার গরিব বাবা মাঠে ঘাটে কাজ করে সে প্রতিনিয়ত খুব চেষ্টা করে আমাকে লেখাপড়া শিখিয়েছিল, যতটুকু তার সাধ্যের মধ্যে থাকে। তারপরে আমি যখন যুবতী হয়ে উঠলাম, আমার বাবা দেখে শুনে ভালো ঘরে বিয়ে দেওয়ার খুব চেষ্টা করেছিল। তারপরে খুঁজে খুঁজে সুন্দর একটা পাত্র দেখে আমার বিয়ে শাদী দিয়ে দেয়। তারপরে আমি আমার শ্বশুর বাড়িতে চলে যাই। আমার বাবা কোনোদিনও আর দ্বিতীয় বিয়ে করলো না। সে ওই সংসারে কোনোরকমভাবে নিজের জীবনটা একরকমভাবে চালিয়ে নিত। আহারে, বড় কষ্টের জীবন তার। আমার গরিব বাবার জন্য আমার খুব মায়া হতো। আর এখন তো আমি তার একটাই মাত্র মেয়ে। পরের বাড়িতে চলে আসছি। স্বামীর সংসারে স্বামীর আদেশ পালন করে চলতে হবে, শ্বশুর শাশুড়ির কথা শুনে চলতে হবে। এভাবে আমি আমার শ্বশুর বাড়িতে এসে স্বামীর সংসার করতে লাগলাম। আমার স্বামীরা 2টা ভাই ছিল, কিন্তু আমার স্বামী ছোট, আর তার একটা বড় ভাই ছিল, অর্থাৎ আমার সেটা ভাসুর। সে বিয়ে করেনি কোনোদিনও। এটা কেমন যেন আমার কাছে রহস্যজনক মনে হতো। সেই দাম্পত্য জীবনে বিয়ের দিন শুরু থেকেই কৌতূহল হতো, জানার খুবই ইচ্ছে হতো, কিন্তু আমি নতুন মানুষ তো, তাই মনে করলাম কিছুটা দিন পরেই সব জানতে পারবো। কেন বড় ভাই বিয়ে না করে ছোট ভাই বিয়ে করলো, রহস্যটা কি? তবু এটা কিছু একটা মনে না করে স্বামীর সাথে সংসার করতাম। যাই হোক, আমার বিয়ের ঠিক 2 বছর পরে আমার একটা ছেলে সন্তান হলো। আমার স্বামীর দিকে অকর্মা ছিল, খালি পড়ে পড়ে ঘুমাতো। আর আমার ভাসুর, তার অনেক বড় বিজনেস ছিল, মেল কলকারখানা, এটা সেটা, আরও কিছু শহরের দোকানপাট আছে যেগুলো ভাড়া উঠায় খেত। আর একটা ব্যবসা সে নিজে সামলাতো লোকজন বলে। যা হোক, তার কাছে আমার স্বামীটাকে ডাকলে আমার স্বামী নানান রকম বাহানাটা দেখাতো। বলতো আজ কাজ আছে, কাল শরীর খারাপ, পরশু অমক তমক, কাল ঢাকা যেতে হবে, পরশু রাজশাহী যেতে হবে, নানান রকম বাহানাটা দেখাতো। কিন্তু আমার বড় ভাসুর তাকে এতটাই ভালোবাসতো যে কখনো তাকে গালমন্দ করতো না, রাগ করতো না। ছোট ভাই বলে কথা। তার সব খিজে সহ্য করেও যেন আমাকে এবং তাকে, আর আমারও 2 বছর পরে যে একটা সন্তান হয়েছিল, ছেলে সন্তান, তাকে নিজের ছেলের মতো করেই ভালোবাসতো। সে শহর থেকে তার ব্যবসা প্রপার্টি গুছিয়ে যখন রাত্রে বাসায় ফিরত, আমার ছেলেটারে আগে কোলে নিত, বেশ এগালো চুমা দিয়ে আদর করত। আমার স্বামী কিন্তু কখনো আমার ছেলেটাকে এত করে আদর করেনি, যদিও সে বাবা। তারপরেও ভাসুর যেন আমার ছেলেকে বেশি আদর করত। তারপরে আমার ছেলেটা তিলে তিলে বড় হতে লাগলো। আমার স্বামীর মধ্যে কোনো পরিবর্তন আসে না, কিন্তু আমার স্বামী মাঝে মধ্যে আমাকে বলতো, শাপলা, আমার বুকের মধ্যে যখন আমি ঘুমাইতে যাই খুব বিষ করে, ব্যথা করে, বড় যন্ত্রণা হয়, কিন্তু আমি নিজে বেকার। বড় ভাই ডাকে তার বিভিন্ন কাজে কামে গেলে একটু সহযোগিতা করতেই পারি। আসলে মূলত কারণ কি জানো? আমি কেন যেন কোনো খাটনির কাজ, অস্থিরতা, এগুলো সহ্য করতে পারি না। বুকের মধ্যে যেন শ্বাস প্রশ্বাস ঘন ঘন বেড়ে যায়, হার্টবিট বেড়ে যায়। আমার মনে হয় হার্টে প্রবলেম। আমি বাড়িতে কাউকে এতদিনে বলিনি, কখন যে কি হয় জানি না। আমি তো বড় ভাই যখনই তার কাজে আমাকে ডাকে, তুমি তো আমার উপরে রাগ করো আমি না গেলে, কিন্তু যে কেন যায় না, এই যে এদিকে যাওয়ার কথা, ওদিকে যাওয়ার কথা, নানান রকম বাহানা দেখিয়ে পাশ কাটিয়ে দিই। আসলে কি যে করি, কি যে হবে আমার। আমি তখন আমার স্বামীকে বলেছিলাম, তাহলে যদি নিজের কাছে মনে হয় যে তুমি অসুস্থ, ডাক্তার দেখালেই তো পারো। তোমার তো মুরদ নেই নিজের 2 টাকা ইনকাম করে ডাক্তার দেখাবে, তবুও
তুমি যদি বলো আমি বড় ভাইকে বলি না তার কাছ থেকে কিছু টাকা নিয়ে তোমাকে চিকিৎসা করাই, না চিকিৎসা না করলে কি আর এইভাবে পড়ে থাকলে চলবে? স্বামী বলল, না না, তুমি বড় ভাইকে এই কথা বলিও না। এমনিতে আমি তার কোনো কাজের সহযোগিতা করতে পারি না, তার পাশে দাঁড়াইতে পারি না, শুধু বসে বসে 3 বেলা খায়। তবুও বড় ভাই আমাকে অনেক ভালোবাসে। আবারও যদি টাকা পয়সা চাও বিষয়টা কেমন দেখাবে, আমি কি লজ্জায় তাকে কিছু বলি না। যাই হোক, আমিও আর তার কথা শুনে ভাসুরকে কিছু বলি রে। ভাসুর যখন রাত হলে ফেরে প্রতিনিয়ত এসে আমাকে ডাক দেয়, শাপলা এদিকে আসো। ও কোথায়, অর্থাৎ আমার স্বামীর কথা বলতো। আমি বলতাম ও তো বাসায় নেই, বাইরে বন্ধুদের সাথে আড্ডা, এদিক সেদিক যায়, কোথায় যায় কি করে। কি করব ভাই বলেন তো, আপনি আপনার ছোট ভাইটার একটু মানুষ করেন। আগে যদি জানতাম বেকার স্বামী, তাহলে তো এখানে আসতামই না। যা হোক, ভাসুর এই কথা শুনে বলল, না না শাপলা, এই কথা বলিও না। ও আমার ছোট ভাই, আমার কি কোনো কিছুটা কম আছে? আমি তো তোমার সবসময় দেখভাল করি, দেখাশোনা করি। যখন যা কিছু তোমার প্রয়োজন হবে তুমি আমাকে বলবে, ওর কাছে কিছু চাও না। ওর কাছে চাইলেও কষ্ট পাবে, কারণ ও তো ইনকাম করে না। আমি হেসে দিয়ে বললাম, ঠিক আছে ভাই, এইরকম কথা কয়জন বলে, আসলে আপনি অনেক ভালো মানুষ। তারপরে হঠাৎ একদিনকে আমার শাশুড়ি, হঠাৎ আপনি শুয়ে আছে, আমার শাশুড়িটা সে চিরতরে বিদায় নেয়। শাশুড়ি মারা গেল। ওই শোকের শোকে আমার শ্বশুরটাও পরের বছরে শ্বশুরও চলে যায়। ওই সংসারে শ্বশুর শাশুড়ি মুরব্বী বলতে আর কেউ থাকলো না। ওই সংসারে আমি, আমার স্বামী, আমার বড় ভাসুর, আর আমার ওই একটা ছেলে সন্তান, এই নিয়ে সংসার করতে লাগলাম। অর্থাৎ গৃহিণী বলতে একটা মেয়ে ছেলে আমি, আমার শ্বশুরের কোনো মেয়ে ছিল না। যা হোক, এইভাবে সংসার করতে লাগলাম। বড় কষ্টের জীবন। আর মনে মনে বাবার উপর একটু রাগ হলো, কিন্তু সেটা নিজের মনকে মানিয়ে নিতাম। এই জন্য মানিয়ে নিতাম যে আমার বাবা তো গরিব মানুষ, সে দেখে শুনে ভালো পাত্র দেখে কোথায় বিয়ে দিত? তার তো টাকা পয়সা নেই। আজকাল বড় অঙ্কের যৌতুক ছাড়া ছেলেরা দেশের প্রথা হয়ে গেছে, বিয়ে করতে চায় না। আমার বাবার এই সমর্থটা আগে পরে ছিল না, তাই তো বাবা ফ্রিতে যেভাবে পারছে আমাকে একটু গুছিয়ে দিয়েছে। তবুও যেন কষ্ট হলো, নিজের জীবনের সাথে বেকার স্বামীকে মানিয়ে নিয়ে সংসার করতে লাগলাম। আর এদিকে আমার বড় ভাসুর প্রায়ই সে সব কিছুতেই আমার দেখভাল করত, সব সময় আমার খেয়াল রাখতো। সে তার ব্যবসা প্রপার্টি সামনে যখন বেলা শেষে সন্ধ্যা হতো, রাত্রে বাসায় ফিরত, আমার কোলের ছেলেটাকে নিজের ছেলে বলে বাজান বাজান বলে গেলে চুমা দিয়ে আদর করত। এই দৃশ্যটা আমার বড় ভালো লাগতো। তারপর একদিন আমি শুয়ে আছি, আমার স্বামী শোয়ার সময় আমাকে বলছে, শাপলা কি যে বলে তোমাকে, খুব খারাপ লাগছে আমার। আমি বললাম, কেন, কি হয়েছে তোমার? তোমার তো এই সংসারের কোনো চিন্তাই নেই, তোমার মতো স্বাধীন কজনা পায়। ভাগ্যিস তোমার মাথার উপরে এত বড় একটা বট গাছ, অর্থাৎ তোমার এই বড় ভাই ছিল। সে তোমার আমার সব কিছু দায়িত্ব নিয়ে দেখো না, কত কিছু কেয়ার করে যাচ্ছে দিনের পর দিন। একটু তার মধ্যে কোনো আফসোস নেই যে এটা দেব না, তোমার স্বামী এটা করলো না কেন, তাকে কর্ম করে খেতে বলো, কই কোনোদিনই তো বলতো না। অন্য কোনো ভাই হলে ঠিকই তো ভাইকে ভাই এভাবে বলতো, কিন্তু তোমার বড় ভাই তোমাকে বাবার মতো করে ভালোবাসে, অনেক দায়িত্ব নিয়ে সে যেন চলে। কিন্তু সে বিয়ে হলো না কেন বলো তো? এটা আমি আমার স্বামীর সাথে আলোচনা করতেছিলাম শোয়ার সময়। তখন স্বামী আমাকে বলল, শোনো, বড় ভাইয়ের কি সমস্যা? আজ পর্যন্ত পরিবার থেকে বাবা মা যখন বেঁচে ছিল তারাও ইতিপূর্বে জিজ্ঞেস করেছিল, কোনোদিন সে বলে না। সে একই কথা বলে, বিয়ে শব্দটা আমার কাছে তোমরা উচ্চারণই করবো না, আমি কোনোদিনও বিয়ে শাদী করবো না। আমি একদিন বড় ভাইকে ধরেছিলাম, ভাই কি হয়েছে তোমার বলো তো, তুমি কেন বিয়ে করবা না? আমি তোমার ছোট ভাই, আমার বয়স হয়ে গেছে বিয়ের, এদিকে তুমি বিয়ে করতে না করতে এইভাবে পড়ে থাকতে থাকতে আমারও তো বিয়ের বয়স হয়ে গেছে, মন চায় আমি বিয়ে করব। কিন্তু তুমি যতদিন বিয়ে না করছো অতদিন ছোট ভাই বিয়ে করলে কি ভালো দেখাবে? সমাজের মানুষই বা কি বলবে? আর আমি যদি তোমার আগে বিয়ে করি, মানুষ তোমাকে নানান রকম কথা শোনাবে, যেটা এক শ্রেণীর মানুষ সমাজে পরের কথা নিয়ে পড়ে থাকে, তারাই এই সমস্ত কথা নিয়ে সমালোচনা করবে। বড় ভাই সেদিন বলেছিল, তুই তোর চিন্তা কর, আমার একদম চিন্তা করবি না। দেখ আমার জীবনে তুই ছোট ভাই একটা কথা বলে তোকে,
কলেজ জীবনে একটা সম্পর্ক হয়েছিল, সেই মেয়েটা আমাকে চেখা দিছিল। তারপর থেকে বিয়ের শব্দটা যেন আমি আমার জীবন থেকে একদম মুছে ফেলেছি। তাই তোরা বিয়ের কথা বলবি না, আজকে তোরা পরিষ্কার বলে দিলাম। যা হোক, এই কথাই বড় ভাই সম্পর্কে আমি এতটুকুই জানি। তার কি সমস্যা কি এটা আমি জানি না। আমার স্বামীর কাছ থেকে এই কথা শুনতে পেরে আমি চিন্তা করলাম, হতে পারে কোনো পুরুষের জীবনে যদি প্রেম ভালোবাসা আসে আর তাকে যদি সে না পায়, তাহলে অনেকেই এই ধরনের প্রতিজ্ঞা করেও বসতে পারে। হয়তো বা হতে পারে বড় বছরের জীবন এরকম। যা হোক, কিছুটা আমি বুঝে নিলাম আইডিয়া করে। তারপরে স্বামী হঠাৎ করে আমাকে বলল, ছাপলা, বাবা মা আমাদের জীবন থেকে চলে গেল। তাদের কথা মনে হয়ে আমার বুকটার মধ্যে খুব ব্যথা করছে, চিনচিন করে, খুব কষ্ট হচ্ছে জানো। তুমি আমার বুকটা একটু মাসাজ করে দাও তো। আমি ঘুমানোর আগে আমার স্বামীর বুকে একটু তেল মাসাজ করতে করতে স্বামী যেন ঘুমিয়ে গেল। মনে হচ্ছিল সে একটু আরাম পাচ্ছিল। যা হোক, পুরো ঘুমে রাত হয়ে গেল, ভোর হলো। আমি ভোরবেলায় প্রতিনিয়ত উঠে নামাজ কালাম পড়ে তারপরে আমার বড় ভাসুর ওই যে 8টা 9টা এর মধ্যেই সে তার ব্যবসা সামলানোর জন্য শহরে চলে যেত। আর তাকে এই সময়ের মধ্যে রান্না বান্না কমপ্লিট করে আমাকে প্রতিনিয়ত দিতে হতো। তারপর আমি রান্না বান্না কাজে ব্যস্ত হয়ে গেলাম। আর আমার স্বামীর আগে পরের থেকে অভ্যাস ছিল, সে 10টা 11টা পর্যন্ত পড়ে পড়ে ঘুমাতো। আর এদিকে বন্ধুদের সাথে রাত ভরে আড্ডা দিত। তার তো কোনো সংসারের চিন্তাই ছিল না। আমার বড় ভাসুরের টাকা আর আমার স্বামীর চলা আর খাওয়া, বাস ভালোই একটা সুযোগ পেয়েছিল আমার স্বামীটা। তারপরেও তো ভোরবেলা হলো, আমি রান্নার কাজে ব্যস্ত হয়ে গেছি। তো মনে হলো যে বড় ভাসুর এত তাড়াহুড়ো করে উঠে সকালে সংসারের ছোটোখাটো কাজকর্ম সারে, আর আমার স্বামী তাকে তো কোনো কাজে হেল্প করেই না, আবার এই 10টা 11টা পর্যন্ত পড়ে পড়ে ঘুমায়। মনের মধ্যে রান্না করতে করতে এই কথা উদয় হয়ে একটু রাগ হলো স্বামীর পরে। আমি রান্না করতে করতে চুলায় জাল বসিয়ে দিয়ে স্বামীকে এসে ঘুমন্ত স্বামীকে গায়ে ধাক্কা দিয়ে ডাকলাম, বললাম, এই ভোর হয়ে গেছে। বড় ভাই সেই সকালবেলা ভোরবেলা উঠে সংসারের কত ছোটোখাটো খুঁটিনাটি কাজ থাকে সেগুলা করে, তুমি উঠে এগুলো হলো তো পারো, ওঠো না কেন, ওঠো। স্বামী যেন নড়ে চড়ে না। আমি আবারও রাগের আগে গায়ে জোরে করে চোট লাগিয়ে ধাক্কা দিলাম, বসি, এই উঠছো না কেন, এ কেমন ঘুম, ওঠো। তাও যেন তার মধ্যে কোনো সারা শব্দ কিছুই মেলে না। ব্যাপারটা আমার কাছে অদ্ভুত মনে হচ্ছিল। আমার হাতটা তার নাকের ডগায় নিজে দেখছিলাম, আসলে এমন হচ্ছে কেন। আমি তাকে যেদিক ধাক্কা দিয়ে সরাই, সে যেন আমার হাতের সাথে খেলছে, সে সেদিকেই চলে যায়, যেন সে একটু নড়ে না। কেন এমনটা হচ্ছে দেখি তো। মনের মধ্যে কেমন যেন সন্দেহ হলো, আর আমার মুখটা পুরো কালো হয়ে গেছে। হঠাৎ আচমকা এটা কি হচ্ছে। তার নাকের সামনে হাতটা নিয়ে দেখি তো তার প্রাণে নিঃশ্বাস আছে কিনা। দেখেও বাবা, তার নাকে নিঃশ্বাস নেই, সে নিথরে পড়ে আছে। আমি তাকে ভালো করে দেখার জন্য এদিকে ফিরাই ওদিকে ফিরাই, যেদিকে যায় তার গায়ের চিমটা কেটে দিই, যেন কোনো নড়ে চড়ে না, আওয়াজ নেই। আমি একটা জোরে চিৎকার দিয়ে কান্না করে জোরে চিল্লায় উঠি। ওখান থেকে ভাসুর যেন কিছু একটা করেছিল, ছুটে বলছে, শাপলা, ওখানে এত চিল্লাচিল্লি কিসের গো, এত সাত সকালবেলা কি হয়েছে, ওকে ঘুমাইতে দাও তো, তুমি ওকে ডাকাডাকি করো না। আমি আরো জোরে কান্নাকাটি করতে লাগলাম। ভাসুরের কথায় কোনো উত্তর দেওয়ার মতো আমার ভাষা ছিল না। ভাসুর দৌড়ে আসলো আমার রুমে, বলছে, শাপলা, কি হয়েছে, কি হয়েছে, কান্নাকাটি করছো কেন, কি কোনো সমস্যা? আমি বললাম, দেখেন বড় ভাই, আমাদের ছোট ভাই সে রাত্রে শোয়ার আগে আমাকে বলেছিল সাপ না আমার বুকটার মধ্যে ভীষণ ব্যথা করছে। আমি তাকে অনেক সময় ধরে তেল মালিশ করে দিয়েছিলাম। আর বলতে বলতে তাকে তেল মালিশ করতে করতে জিজ্ঞেস করলাম কেন এমন হচ্ছে। বলছে, বাবা মা আমাদের ছেড়ে চলে গেছে, বড় কষ্ট হচ্ছে। এই কথা বলে বলছে আমার বুকের মধ্যে খুব ব্যথা করছে। আর তাকে যখন আমি তেল মালিশ করেছিলাম তখন সে ঘুমিয়ে গেছিল। তাকে নাক ডাকে ঘুম পাড়তে দেখেছিলাম আমি এরপরে যে ঘুমিয়ে গেছিলাম। ভোর হয়েছে, আমি ঘুম থেকে উঠে যখন আমার কানে আজান গেছে, আমি উজু করে নামাজ কালাম আদায় করে তারপরে রান্নার কাজে ব্যস্ত হয়ে গেছি আপনি শহরে চলে যাবেন বলে। কিন্তু ভাবলাম আপনি সকালবেলা উঠে এই গাছের গোড়ায় পানি দেন, ওখানে একটা চারা গাছ পুঁতে দেন, এই যে সংসারের খুঁটিনাটি একা একা কাজ করেন, এটা তো করতে পারে। এই ভেবে চুলায় জাল বসিয়ে এসে
ওকে আমি ডাকাডাকি করছি যে তুমি উঠছো না কেন। ও আমার কোনো ডাকে সাড়া দিচ্ছে না। ভাই দেখেন তো ওর প্রাণের নিঃশ্বাস আছে কিনা, আমি তো ওর নাকে কোনো নিঃশ্বাস দেখতে পাচ্ছি না। তখন যেন ওর ভাসুর ওর চোখের পাতাটা এইভাবে উল্টায় দেখলো, ওর গালটা হাঁ করতে যাও, গাল আর হাঁ হয় না, দাঁতে দাঁত আটকে আছে। হাতের কবজাটা হাতে ধরে পালসটা টেস্ট করতে গেল, দেখে তার হাতে কোনো পালস হচ্ছে না। সে নিথর হয়ে গেছে। ভাসুর যদি এই অবস্থায় দেখে সে হামাও করে কেন্দ্রে দিল, বলতে শাপলা এ কি হলো, আমার ছোট ভাই তো আর নেই, সে দুনিয়া ছেড়ে চলে গেছে শাপলা। যেন ভাসুর এভাবে কান্নাকাটি করতে লাগলো। তারপরে কান্না ধুম পড়ে গেল। ভোরবেলা আশেপাশের আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী সবাই চলে আসলো আমাদের বাড়িতে। তারপরে আমার স্বামীকে সমাধি করা হলো। কিছুটা দিন এইভাবে আমি আমার ভাসুরের সংসারে থাকলাম। তারপরে আমার ভাসুর আমাকে বলেছিল, শাপলা ছোট ভাই আমার দুনিয়া ছেড়ে চলে গেছে, বাবা মাও চলে গেছে, এখন তো আমার পৃথিবীতে কেউ থাকলো না, আর আমি একটা যুবক ছেলে বিয়ে শাদী করে নিই। তোমার ছোট্ট ছেলেটাকে বলো, সন্তানটাকে আমি আমার নিজের সন্তান মনে করে খুব আদর করি, ভালোবাসি, ওকে ছাড়া আমি থাকতে পারবো না। বিশ্বাস করো শাপলা, তুমি আজকে আমাকে একটা কথা দাও, তুমি এই পরিবার ছেড়ে কোথাও যাও না। আমার ছোট ভাই চলে গেছে, তাতে কি হয়েছে, আমি তোমার পুরো দায়িত্ব নেব। কিন্তু আমি বললাম, না ভাই, হ্যাঁ আপনি একটা যুবক ছেলে, আর আমি একটা আপনার ছোট ভাইয়ের বউ, বিবাহিত মেয়ে, কেবল আমার জীবনটা শুরু, একটা যুবতী মেয়ে। আপনি অবিবাহিত ছেলে, যদি বিবাহিত হতেন তাহলে কোনো ব্যাপার ছিল না, আপনি অবিবাহিত। এক সাধনার তলে আপনার সাথে যদি আমি এখানে দিনের পর দিন পড়ে থাকি, সমাজের কিছু মানুষ আছে তারা বদনাম রুটাবে, কিছু কথা বলবে, বাজে কথা মন্তব্য করে, তখন আপনি একটা ভালো মানুষ, আমি চাই না আমার জন্য আপনি কোনো কলঙ্ক রুটে যান। তখন ভাসুর বলল, না না, কে কি বলল এটাতে তোমার কান করার দরকার নেই। হ্যাঁ এটা আমি জানি, সমাজের এক শ্রেণীর মানুষ আছে যারা অন্যের সমালোচনা করতে পছন্দ করে, তারা এগুলা দিয়ে পড়ে থাকে, আর তাদের এই সমাজে কোনো দাম নেই। তুমি এগুলা ছাড়ো তো। আমি তবুও তোমাকে রিকোয়েস্ট করে বলছি, তুমি আমার সংসার ছেড়ে যাবে না। আমি তার কোনো কথা শুনলাম না, বললাম যে না না, বাড়িতে আমার একটা গরিব বাবা সে পড়ে আছে, যাও তার সংসারে যাই, কি আর করার, কপালে আমার সুখ নেই ভাই, আপনি আমাকে কি করে সুখী করবেন। এই বলে স্বামী মারা যাওয়ার ঠিক 3টা মাস আমি ওখানে ছিলাম। 3টা মাস পরে আমার বাবার বাড়িতে আমার কোলের ছেলেটাকে নিয়ে চলে আসলাম। বাবাকে সব কিছু ভেঙে চড়ে বললাম। বাবা অবশ্য আমার স্বামীর সমাধি করতে আসছিল, আর বলছিল, শাপলা কিছুটা দিন যাক, 3টা মাস পুজুক, তারপরে নিরিবিলি হয়ে একটা পরিবেশ করে তুমি বাড়িতে আসো মা, তোমার সাথে বুদ্ধি পরামর্শ করে যা হয় একটা কিছু করব। তারপরে আমি ভাসুরকে বুঝিয়ে সুঝে কোলের সন্তানটাকে নিয়ে যখন বাবার বাড়িতে আসলাম, ভাসুর আসার সময় আমাকে বলল, শাপলা শোনো, আমার ব্যবসা, প্রপার্টি, অর্থ, আভিজিত্য, প্রাচুর্য, অনেক কিছু ভরা, আমার কোনো কিছুতে অভাব নেই। আমি চাইলে সারাটা জীবন তোমাকে সুখী করব। তোমাকে ছোট বোনের মতো আমি কতটা যে স্নেহ করি, ভালোবাসি, তুমি তো এটা নিজেও জানো। আমি একটা যুবক ছেলে, আমার মধ্যে এই সংসারে আসার পরে তুমি কি কোনো রকম খারাপ কোনো কিছু অনুভব করছো? আমি বললাম যে না ভাই, আপনি আমাকে এতটাই রেসপেক্ট করেন, এতটাই স্নেহ করেন, ভালোবাসা করেন, খালি কি আমি, আমার স্বামীকেও আপনি ভালোবাসতেন। আমার কোলের সন্তানটাকে আপনি শহর থেকে ফেরার পরে গায়ে ঘাম শুকানোর আগে, শার্টটা খোলার আগে আমার ছেলেটাকে কোলে নিয়ে গেলে চুমাতেন, কত আদর করেন, যেটা ওর বাবাও করতো না। আর কত করবেন, আপনার এই দিন আমি কি করে শোধ করব? আমি তো জানি ভাই আপনি একজন অনেক ভালো মানুষ, তবুও বাবার বাড়িতে আমাকে যেতেই হবে। তা না হলে আপনার বাড়িতে যদি এইভাবে পড়ে থাকি তাহলে মানুষ কিছু একটা বলবে ভাই। আমি আপনার ভালো চাই, ক্ষতি চাই না, আমাকে যেতে দিন। তখন সে বলল, শাপলা শোনো, তুমি যাচ্ছ যাও, আমি তোমাকে বাধা দেব না, তবে বোন রে, আমার একটা রিকোয়েস্ট, 5 থেকে 7টা দিন থাকবা তুমি, তারপরে আমি তোমাকে নিতে আসবো। কিন্তু আমি তোমাকে ছাড়া, তোমার ওই কোলের সন্তানটাকে ছাড়া একদম থাকতে পারবো না। তুমি তো জানো রে বোন, আগে পিছিয়ে আমার আর এই দুনিয়াতে কেউ নেই, আমি কাকে নিয়ে থাকবো? অন্তত আমার ভাইয়ের জন্মে একটা ছেলে তো আছে, 5,000 নিয়ে আমি সুখে থাকবো। তোমার যা কিছু লাগে সারাটা জীবন
আমি তোমার খরচ চালিয়ে যাব। আমি বললাম ঠিক আছে ভাই, আপনি যাবেন আমাকে নিয়ে আসতে, তবে আমাকে তো আজকে যেতে দিন। বলো হ্যাঁ, তুমি এখন যেতে পারো। এই বলে আমার হাতে 1000 টাকা খরচা দিল। আমি নিয়ে আমার কোলের সন্তানটাকে নিয়ে বাবার বাড়িতে চলে আসলাম। বাবার বাড়িতে থাকতে লাগলাম। বাবা আমাকে বলল, মারে, ভাগ্যের লিখন যদি এরকম হয় কেউ ঠেকাতে পারে না। আমি তোমাকে যেভাবে দিয়েছিলাম সেটা একটা ভালো ফ্যামিলি, ভালো পরিবার, কিন্তু দোষের মধ্যে তোমার স্বামী কোনো কর্ম করতো না, তবুও তো তুমি অসুখী ছিলেন ওই সংসারে। কিন্তু এখন যেহেতু তোমার শ্বশুর শাশুড়ি বেঁচে নেই, তোমার স্বামী বেঁচে নেই, তোমার ভাসুর সে আবার অবিবাহিত, ব্যাপারটা কেমন, এই জন্য তোমাকে চলে আসতে বলেছি। তুমি এখানে থাকো কিছুটা দিন, যার তারপরে দেখি, আমার তো সমর্থ নেই অনেক টাকা পয়সা যৌতুক দিয়ে কোনো একটা ভালো ঘরে আবার তোমাকে বিয়ে শাদী দেবো, তবুও চেষ্টা করবো মারে। আমার তো অর্থ সম্পদ কিছু নেই, তুমি তো ভালো করেই জানো। চেষ্টা করে দেখি, আত্মীয় স্বজনদের সাথে একটু পরামর্শ করি, যদি দাম্পত্য জীবনে আবারও একটা সংসার তোমাকে জোড়া লাগাইতে পারি। বাবার কথা আমি বললাম, বাবা তোমার যেটা ভালো হয় তুমি সেটাই করো, তবে তোমার সংসারের থেকে যদি বাড়ি বাড়ি ঝিয়ের কাজ করে খেতে হয় আমাকে, তবু আমার সন্তানটাকে আমি মানুষ করতে চাই। ওই আমার ভবিষ্যৎ, যদি কখনো বিয়ে শাদী নাও করি, আমার এই ছেলে সন্তানটাকে মানুষ করে বড় করে তখন ও আমাকে ফেলবে না, ও আমার পুরো দায়িত্বটা নেবে এক সময়। ওকে আমি লেখাপড়া শিখে সুশিক্ষিত করে মানুষের মতো মানুষ করব, এটা আমার বড় ইচ্ছে। বাবা বললো, আচ্ছা মা, তোমার যা ইচ্ছা তুমি তাই করো, তবে তুমি এখানে থাকবো। ঠিক 7টা দিন এভাবে থাকতে থাকতে পেরিয়ে গেল। আমার বড় ভাসুর আমার বাবার বাড়িতে এসে আমাকে নিতে আসার জন্য সে প্রস্তুত হাজির হয়ে গেল। বাবা তাকে বলল যে, বাবারে, তুমি তো ওকে নিতে আসছো, কিন্তু কেন তোমার বাড়িতে আমার মেয়েকে যেতে দেব? তুমি একেতে অবিবাহিত একটা ছেলে, তাছাড়া আমার মেয়ের স্বামী অর্থাৎ তোমার ছোট ভাই বেঁচে নেই এখন, আরে তোমার শ্বশুর, তোমার বাবা মা তারাও বেঁচে নেই। আমার মেয়ে যে কার এলাকায় থাকবে, কার কাছে যাবে? আর এদিকে তুমি, সেও একজন যুবক ছেলে, অবিবাহিত, সমাজের মানুষ এটা ভালো চোখে দেখবে না বাবা। তাই বলে কি ও আমার সংসারে থাক। কিছুটা দিন যাওয়ার পরে খোঁজে খাজে দেখে যেমন তেমন দেখে একটা স্বামী ওর জন্য ম্যানেজ করে দেব। ওর সবেমাত্র জীবনটা শুরু, যুবতী মেয়ে, এখন কপালে লিখুন এরকম ছিল তাই হয়ে গেছে। তখন বড় ভাসুর বলল, না তাও সে, আপনার কাছে আমার একটা দাবি, আমার একটা কথা শোনেন। শাপলাকে আমি নিজের ছোট বোনের চেয়েও বেশি করে ভালোবাসি, ওর কাছ থেকে একটু জেনে নেন আপনি আমার সম্পর্কে। আমি ওকে এতটাই ভালোবাসি, এতটাই স্নেহ করি যে কোনো কিছুতে ওকে আমি কম রাখিনি। আর ওর কোলের সন্তানটা, ওকে আমি বাজার থেকে এসে একটা নজর না দেখলে আমি ঘুমাইতে পারতাম না। ওকে আমি অনেক ভালোবাসি, কারণ ইতিপূর্বে কোনোদিন বিয়ে শাদী করিনি, তো সন্তানের বাবা ডাক শোনা, সন্তানের আদর করা, এটা আমার খুব শখ। বুকের মধ্যে অনেক ভালোবাসা জমি আছে, ওর জন্য ওর প্রাণটা ফেটে যাচ্ছে। ওকে নিতে আসছে, ওদের যেতে দেন আমার সাথে, আপনি বাধা দেবেন না তাও সাহেব। তখন আমি পাশ থেকে বাবাকে বললাম, বাবা আমার ভাসুর বড় ভালো মানুষ, আসলে এটাও ঠিক সমাজের মানুষ কখন কি বলে ওঠে, তবে ঠিক আছে, সে যখন নিতে আসছে আর আমিও কথা দিয়েছিলাম তার সাথে যাবে বলে, বাবা তুমি নিশ্চিত থাকো, আমার বড় ভাসুর এতটাই ভালো, তার উপরে নিশ্চিন্তে ডিপেন্ড করে যাওয়া যায়। তখন বাবা বলো, শাপলা মারে, তুই এখন বড় হয়ে গেছিস, নিজের ভালো মন্দ সব বুঝিস, দেখ তুই কি করবি। আমি তোর গরিব বাবা, আমি আর কি করতে পারি তোর জন্য? যা হোক, তুই যদি ভালো মনে করিস তাহলে যদি যেতে চাস যা, তোকে আমি বাধা দেব না। তখন আমি বললাম, ঠিক আছে বাবা, তাহলে তুমি যেহেতু অনুমতি দিয়েছো, তাহলে আমি বড় ভাইয়ের সাথে চলে যাই। এই বলে খাওয়া দাওয়া সেরে বড় ভাসুরের হাত ধরে তার বাড়িতে চলে গেলাম। তারপরে তার ওখানে থাকতে লাগলাম। সে এক ঘরে থাকতো, আমি আমার সন্তানটারে এক ঘরে থাকতাম, তাকে রান্না বান্না করে দিতাম। সে খাওয়া দাওয়া করে আগের মতোই সে তার ব্যবসা প্রপার্টি সামলাতে শহরে চলে যেত। তার টাকা পয়সার তো আর কোনো কমতি ছিল না। আসলেই আমার বড় ভাসুর অনেক ভালো মানুষ। তারপরে এইভাবে দিন চলতে লাগলো, একটা মাস পেরিয়ে যেতে লাগলো। বড় ভাসুর, আমি আর আমার কোলের সন্তানটা
আমি নিশ্চিন্তে তার কাছে থাকতাম, আমার কোনো ভয় হতো না। সে শহর থেকে ফেরার সময় প্রতিদিন আমার জন্য ফল মূল এটা সেটা, আর আমার ছেলেটার জন্য খেলনা এটা সেটা, দামি দামি খেলনা আর কত রকমের খাবার হাতে করে কিনে নিয়ে আসতো। মনে হতো আমার স্বামী বেঁচে থাকলে এভাবে আমার কপালে জুটতো না। সে এতটা আমার কেয়ার করে, অথচ তার আচরণ বিধিতে বোঝা যায় না সে কখনো আমাকে অন্য চোখে দেখে, বা আমি একটা যুবতী মেয়ে, সে একটা যুবক ছেলে, তার মধ্যে কোনো রকম অন্য বাজে কোনো রিয়াক্ট এটা কখনোই ছিল না। সে এতটা ভালো মানুষ, নিঃসন্দেহে। এইভাবে চলতে চলতে সে যখন শহর থেকে হঠাৎ একদিন বাড়িতে ফিরছে, সে ঘরে ঢুকে তার নিজের জামা কাপড় চেঞ্জ করছিল, আর আমি রান্না বান্না সেরে ঘরে খাবার রেখে ঘরের জগটা খরাটা নিয়ে কলের উপর থেকে পানি নিয়ে আসতে গেলাম, জল নিয়ে আসতে গেলাম তাকে খাইতে দেবো বলে। আর বলছিলাম, ভাইয়া আপনি চেঞ্জ করে হাত মুখ দিয়ে ফ্রেশ হবেন, আমি আপনাকে খাবার দেবো, খাওয়া দাওয়া সেরে নেন। এ কথা বলতে আমি কলের পরে যে ঘরটা জগটা ভরা শেষ হলে আমার একটা কাকে তুলতে পাটা ফসকে পা পিছলে বড় চোট লাগে, ওখানে পড়ে যায়, আর পানের পাত্রটা হাত থেকে পড়ে যায়। বিকট আওয়াজ হয়েছিল, আর আমার বাম পায়ের গোড়ালিতে ভীষণ চোট পেয়ে আর ব্যথা পেয়ে ও মাগো বলে যখন চিৎকার করে উঠছিলাম, তখন বড় বাসুর জামা কাপড় ঘরে চেঞ্জ করেছিল, সবে মাত্র সেই শহর থেকে আসছিল। সে ছুটি ওইভাবে দৌড়ে এসে আমাকে বলছে, শাপলা কি হয়েছে বোন তোমার? আমি বলছি, ভাইয়া আমি তো ওই যে জল নিতে এসে পা ফুসকে পড়ে যায়, আমার বাম পায়ে ভীষণ চোট পেয়েছি, খুব ব্যথা পেয়েছি, আমি নিজের পায়ে ভর করে দাঁড়াইতে পারছি না, উঠতে পারছি না, এখন কি হবে আমার? বড় ভাষা আমাকে বলছে, ঠিক আছে বোন তুমি চিন্তা করো না, দেখি দেখি দেখি। এই বলে সে দু হাতে কোলে আলগিয়ে আমাকে সোজা ঘরে নিয়ে আসলো, আমার বিছানার উপরে আমাকে বালিশে মাথা রেখে শুইয়ে দিল, আর বলছে, কোথায় ব্যথা পেয়েছো শাপলা, কোথায় ব্যথা পেয়েছো? সেজন্য আমার জন্য কতটা তাড়াহুড়ো করছে। আমি বললাম, ভাইয়া এই যে বাম পায়ে ভীষণ চোট পেয়েছি, আমি নিজ পায়ে ভর করে দাঁড়া হতে পারছি না নিজের থেকে, খুব ব্যথা করছে আমার। বলছে, চিন্তা করো না তুমি, তেলের বোতল কোথায়? আমি বললাম, রান্নাঘরে। হ্যাঁ, তো তখন বলছে, ঠিক আছে, খোড়াটা কোথায়? আমি বললাম, মেটে খোড়াটা ওখানেই আছে। সে মেটে খোড়ায় সরষার তেল ঢেলে কুসুম কুসুম রসুন দিয়ে সে সরষার তেল গরম করে নিয়ে এসে আমার বাম পায়ের ক্ষত স্থানে সুন্দর করে তেল দিয়ে হালকা হালকা গরম গরম উষ্ণ উষ্ণ সেকা দিয়ে মালিশ করতে লাগলো অনেক সময় ধরে। আমি তখন তার মুখের দিয়ে ফ্যাল করে তাকিয়েছিলাম, আর ওই সময় আমার মালিশ করার সময় ভীষণ আরাম লাগছিল, মনসের ব্যথাটা যেন নিঃশেষ হয়ে যাচ্ছে, কমে যাচ্ছে। তার মুখের দিকে আবারও যেন ফ্যাল করে তাকিয়ে আসি। চিন্তা করছি, এই পৃথিবীতে এখনো এত ভালো মানুষ বেঁচে আছে, আর এত ভালো মানুষ আছে বিদায় পৃথিবীতে এখনো টিকে আছে। যা হোক, তার এই আদর যত্ন, এত কেয়ার করা সব মিলে যেন ওই মুহূর্তে আমি তাকে নিয়ে অন্য জগতে কল্পনা সাগরে চলে গেছি। তাকে নিয়ে আমি অনেক কিছু ভাবতেছিলাম, যে ভবিষ্যতে তার সাথে কি করব, কি হবে, এটা মনে মনে কল্পনা হয়। তাকে নিয়ে আমি অনেক স্বপ্ন দেখছিলাম, অনেক কিছু ভাবতেছিলাম। সে অনেক সময় ধরে আমার পাটা মালিশ করে দিল। তারপরে যখন আমি বললাম যে, ভাইয়া এখন আরাম লাগছে, থাক ছেড়ে দেন, তারপরে আমি একটু দাঁড়ানোর চেষ্টা করলাম। সে আমাকে বলো, তোমার হাতটা আমার কাঁধের উপরে রাখো। আমাকে তো তোমরা স্ক্রিনে দেখতেই পাচ্ছ, আমি অবশ্যই একটু ভারী, হালকা পাতলা, নাদুস নুদুস, বেশ উঁচু লম্বা কম না, আর কোল ভরা, সব কিছু যেন আমার মেদযুক্ত, একটু ওজনে বাড়ে। আর আমার ভাসুরও কম না, সে উঁচু লম্বা, বেশ একটা জোয়ান মদ্দা ছেলে, যুবক ছেলে, গায়ে তার অনেক শক্তি। ওই যে কলের উপরে পড়ে গেছে, আর সে দুহাতে আমাকে, আমি ভারী মানুষ তবুও যেন দুহাতে আলগিয়ে নিয়ে এসে আমাকে বিছানে শুয়ে দিছে। তার মানে তার গায়ে অনেক শক্তিবল আছে, আর আমিও কম না। তো আমার সেবা যত্ন সে করতে লাগলো। আমাকে বলো, তোমার হাতটা আমার কাঁধের উপরে রাখো, এখানে ফ্লোর একটু তোমাকে আমি হাঁটানোর চেষ্টা করি, শুয়ে থাকলে কিন্তু ব্যথাটা আরও বাড়বে। তারপরে আমি ঠিক উঠে বসলাম, তারপরে ঠিক তার কাঁধের উপরে হাতটা দিয়ে একটু হাঁটার চেষ্টা করলাম। আস্তে আস্তে এক পা দু পা করে হাঁটতে হাঁটতে যেন আমি একটু হাঁটতে পারলাম নিজের থেকেই। তারপরে তাকে খাইতে দিলাম। খাওয়া দাওয়া সেরে
যখন আমি আমার রুমে ঘুমাইতে আসলাম, আমার বাচ্চাটাকে ঘুম পাড়িয়ে দিলাম। বাচ্চাটা গভীর ঘুমে ঘুমিয়ে আসে। বাসুরের রুমে চলে গেল ঘুমানোর জন্য। সে আবার বেশি রাত জেগে থাকতো না, 10টা-11টার মধ্যে সে ঘুমিয়ে পড়তো। আর খুব ভোরে ওঠে সংসারের নানান টুকিটাকে কাজ সেরে আমি রান্না বান্না করে দিতাম, আর সে খাইয়ে দেয়। সে শহরে তার ব্যবসা প্রপার্টি সামলানোর জন্য শহরে চলে যেত। এটা তার দৈনন্দিন জীবনের কাজ ছিল। যা হোক, আমি আমার মতো শুয়ে আসছি। রাত তখন 10টা বেজেই গেছে। ভাসুরও ঘুমানোর জন্য সে তার রুমে চলে গেছে। তারপরে শুয়ে চিন্তা করতেছি, না, এখানে আসা আমার পুরো 1 মাস পার হয়ে গেল বাবার বাড়ি থেকে। কিন্তু এইভাবে আর কতদিন বাসুরি খেয়াল করবো? আমি একটা যুবতী মেয়ে, আমি কি কোনোদিনও দাম্পত্য জীবনে আর কোনো স্বামী পাবো না? আমার কি আর সংসার হবে না? এটাকে সংসার বলে না। সে আমাকে ভালোবাসতেছে, আমার সন্তানটাকে সে বাবার মতো করে সে স্নেহ করে, ভালোবাসে, সবই ঠিক আছে, কিন্তু এইভাবে কেন? কিন্তু আমার মনের মধ্যে একটা প্রশ্ন বারবার আমাকে প্রশ্ন করতে বলতেছে যে এই কথা তোর ভাসুরকে গিয়ে বল। এটা আমার মনের কাছ থেকে কে যেন আজব একটা গায়েবী আওয়াজে বলছে। আমি সত্যি এই প্রশ্নটা তাকে আজ করবো, এটা ভাবলাম। প্রশ্নটা কি? প্রশ্নটা আমি এটাই করবো তাকে, যাচ্ছে ভাই আপনি জীবনে কেন বিয়ে করেননি? এই কথাটা আজকে আমাকে বলতে হবে। আপনার প্রবলেমটা কি? আর আপনি কি কোনোদিন বিয়ে করবেন না? এটাও আজকে আমাকে বলতে হবে। এই কথাটা আমি যেন ভাসুরকে আজকে আমি বলেই ছাড়বো, আর তাকে উত্তর দিতেই হবে, এই প্রতিজ্ঞা করলাম। যখন আমার কোলের সন্তানটা ঘুমিয়ে পড়ছে গভীর ঘুমে, তখন আমি আস্তে করে বিছানা থেকে আবার উঠলাম, উঠে বসলাম। দরজাটা খুলে বাসুরের দরজায় যায় টুকা দিলাম। বলছে কে? বললাম যে ভাইয়া আমি। বলছে ও শাপলা, আবার কি হলো? আমি বললাম যে একটু দরজাটা খোলেন তো ভাই, আপনার সাথে আজকে আমার কিছু জরুরি কথা আছে। তখন ভাই এসে দরজাটা খুলে দিল। তার পাশে যেয়ে বসলাম বিছানাতে। বললাম যে আচ্ছা ভাই, অনেকটা দিন ধরেই কিছু আমার মনের মধ্যে প্রশ্ন ভিড় করছে। আজকে এই প্রশ্নগুলো আমি আপনাকে করব, আর আপনি সঠিকভাবে একের পর এক উত্তর দিয়ে যাবেন, একদম না বলবেন না। আপনাকে আজকে সব কিছু ফাইনালি আমাকে বলতেই হবে। বললো, হেসে দিয়ে বলছে শাপলা, কি এমন প্রশ্ন করবে বোন? আচ্ছা ঠিক আছে, তুমি প্রশ্ন করো, দেখি তোমার প্রশ্নের উত্তর দিতে পারি কিনা চেষ্টা করব। তখন আমি বললাম, আচ্ছা বলেন তো, সর্বপ্রথম প্রশ্ন হচ্ছে নাম্বার 1, আপনার জীবনে আপনি অবিবাহিত থেকে গেলেন, আপনার ছোট ভাই বিয়ে করলো, আপনাকে নিয়ে কত কথা মানুষ বলে, আপনি কিছু মনে করেন না, কিন্তু আপনি কেন জীবনে বিয়ে করলেন না? আর এই আপনি কি কোনোদিনও বিয়ে করবেন না? এই প্রশ্নটার উত্তর দেন, তারপরে বলছি। তখন ভাসুর আমার হাতটা বললো যে হাতটা এইদিকে দাও। আমি ডান হাতটা বাড়িয়ে দিলাম। আমার হাতটা ধরে বলছে, শোনো শাপলা, ইতিপূর্বে কোনোদিনই আমি এই কথা কাউকে বলিনি। একটা দিন তোমার স্বামী হচ্ছে আমার ছোট ভাই আমাকে প্রশ্ন করেছিল তোমাকে বিয়ে করার আগে, বলেছিল ভাই তুমি কেন বিয়ে করছো না? তাকে আমি ভুলভাল বলে দিয়েছিলাম, বলেছিলাম যে আমার জীবনে একটা প্রেমে শেখা খেয়ে তারপর থেকে বিয়ে শব্দটা আমার কাছে কেমন যেন বাজে লাগে। ছোট ভাই এটা মেনে তারপরে তোমাকে বিয়ে করে। তখন আমি বললাম যে হ্যাঁ ভাই, এটা সত্য কথা, আপনার ভাইও আমাকে একদিন এই কথাটাই বলেছিল, তবে সত্যি করে বলেন তো আসল রহস্যটা কি? তখন আমার ভাসুর বলল, হ্যাঁ আজকে আমি তোমার কাছে গোপন করব না। আসলে আমার মধ্যে এমন একটা সমস্যা রে ভাই, কি বলবো, এই কথাটা আমি পৃথিবীতে কাউকে শেয়ার করিনি। লজ্জা করে না বলেছি কোনো বন্ধু মহলে কাউকে, না বলেছি আমার কোনো বাবা মাকে বা আমার ছোট ভাইকে, আত্মীয় স্বজনকে, কাউকে কোনোদিন এই কথা শেয়ার করিনি। আমার তো আল্লাপাক টাকা পয়সা কোনো কিছুতে কম দেয়নি, তবুও যেন আমি কোনোদিনই বিয়ে করতে পারবো না। আমার মধ্যে এমন একটা সমস্যা আছে যেটা আজকে আমি তোমাকে বলবো, যা ইতিপূর্বে কোনোদিন কাউকে শেয়ার করিনি। সেটা হচ্ছে নাম্বার 1, আমি হচ্ছে ডুলিংয়ের মানুষ। আমার কোনোদিনও পুরুষাঙ্গ পরিপূর্ণ নাই, যেটা আমি আজকে যদি কোনো মেয়েকে বিয়ে শাদী করে নিয়ে আসি, তাকে আমি স্বামীর যে একটা সুখালার দাম্পত্য জীবনে একটা মেয়ে স্বামীর কাছে যেটা রাতে আশা করে সেটা আমি তাকে সেভাবে সুখী করতে পারবো না। আমার ক্ষমতা নেই তাকে সেভাবে সুখী করা। আমি এমন একটা অভিশপ্ত জীবন
অর্থাৎ আমি ডোলিঙ্গের মানুষ, এই যেটা বলতে পারো। তখন আমি শুনে আমার যেন পুরো আসমান জমিন এক হয়ে যাচ্ছে। আমার ভাসুর বলে কি, আর কাকে নিয়ে আমি মনে মনে কল্পনা করে এত স্বপ্নের পাহাড় বাঁধছি। তার এত ভালোবাসা, আমাকে এতটা কেয়ার করে, সব মিলে তাকে যেন আমি মনে মনে ভালোবাসতে শুরু করেছি। মনের মধ্যে অনেক বাসা বেঁধে ফেলেছি। তাকে যেন আমার এই হৃদয়ে জায়গা দিয়ে ফেলেছি রে, নিজের মনের অজান্তেই। আর সে আমাকে কি শোনাচ্ছে, সে দুলন্দের মানুষ, তার মধ্যে নানান রকম সমস্যা, তার হচ্ছে সে কোনোদিনও বিয়ে করতে পারবে না। এটা ভেবে তাকে আমি আবারও জিজ্ঞেস করলাম, আপনি কি ডাক্তার দেখিয়েছিলেন কোনোদিন? বলে যে না, আমি কোনো চিকিৎসার সম্মুখীন হইনি। ডাক্তার, কবিরাজ, এই যে বললাম না, আমি কোনো আত্মীয় স্বজনদের সাথে এ বিষয়ে কোনো আলোচনা করেই নি, কাউকে বলিনি। শুধু একটা কথা বলে পাশ কাটিয়ে আসছি। আমার জীবনে একটা মেয়েকে ভালোবাসছিলাম, সে মেয়েকে আমি জীবনে পাইনি বিদায় প্রতিজ্ঞা করেছি এই জীবনে বিয়েই করবো না। ভুলভাল বকে বুঝিয়ে আসছি, কিন্তু আসল রহস্যটা আজকে আমি তোমাকেই বললাম। কারণ এই জীবনে আমার আর আপন বলতে কেউ নেই, বাবা মা নেই, ছোট ভাইটাও চলে গেছে। এখন তুমিই আমার আপন, তুমিই আমার পর। তা আজকে বাধ্য হয়ে তোমাকে আমি সব কথাটা খুলেই বললাম। আমি তখন বললাম, কি এমন সমস্যা? সে কি কথাই শুনে না? বলে যে না, আমার প্রসঙ্গ সে কোনোদিনও ঠিক হবে না, এটা আমার নিজের কাছে আমার মনের দুর্বলতা, তাই আমি কোনোদিন বিয়ে শাদী করতে পারবো না। আমার কাছে খুব খারাপ লাগে, আমারও ইচ্ছে করে আমি বিয়ে শাদী করবো, কিন্তু নিজের মনের কাছে এতটাই দুর্বল, আমি নিজেই কনফিউজ হয়ে যাই। না, বিয়ে করার পরে যদি দাম্পত্য জীবনে একটা যুবতী মেয়েকে স্বামীর পরিপূর্ণ সুখ যদি তাকে আমি দিতে না পারি, তাহলে সেই মেয়েটা যদি একটা বদনাম রুটি দিয়ে আমাকে ছেড়ে চলে যায়, তাহলে তো এটার চেয়ে মনে হয় বিয়েটা না করাই বেটার হবে। এই ভেবে কোনোদিন বিয়ে করার স্বপ্নও আমি দেখিনি, কল্পনাও নিয়ে আসিনি। আমি তখন বললাম, ঠিক আছে, একটা কথা বলি আপনাকে, আপনার কোনো কিছু ক্ষমতা নেই, বুঝলাম যে আপনি স্বামীর সুখ কি জিনিস আপনার বউকে দিতে পারবেন না, কিন্তু বড় ভাই, এইভাবে আর কতদিন আমি আপনার সংসারে থাকবো? আপনার সাথে আজ আমার ফাইনাল হিসাব নিকাশ। আজকে আমি আপনাকে তুমি কয়ে বলবো, আপনি আমাকে প্রশ্ন করবেন না। আমি এখনই শুরু করছি। তারপরে শুরু করলাম, বললাম, শোনো, তোমার এত আদর যত্ন, এত ভালোবাসা, আর এই সব কিছু তুমি যেদিন আমি কলের উপরে পড়ে গেছিলাম পা ফুসকে, আমাকে বুকে জড়িয়ে জড়িয়ে দুহাতে আলগিন এসে বিছনে শুয়ে যেভাবে গরম তেল আমার ক্ষত স্থানে মালিশ করে দিয়েছিলে, আর এই যে শহর থেকে ফেরার সময় এত নতুন নতুন পোশাক আশাক, ভিন্ন রকমের ফলমূল, প্রতিদিন নতুন আইটেম, আমার ছেলেটার এত কেয়ার করে, এত ভালোবাসা, এত যত্ন নেওয়া, সব মিলে কল্পনা জল্পনায় আমি তোমাকে আমার এই হৃদয়ে জায়গা দিয়েছি। আমি তোমাকে ভীষণ ভালোবেসে ফেলেছি। তোমার মতো এত ভালো মানুষ এই পৃথিবীতে আর কটা আছে আমি জানি না। তোমার ওই পুরুষাঙ্গ দুর্বল, তোমার পরিপূর্ণ পুরুষত্বা ক্ষমতা নেই, তুমি কোনোদিন বিয়ে করতে পারবা না, এই যে জানার পরেও আমার একটু খারাপ লেগেছে। তবুও আমি তোমাকে বিয়ে করতে চাই, তোমাকে আমার স্বামী হিসাবে আমার জীবনে দেখতে চাই। আমাকে কি তোমার বুকে একটু জায়গা দেবে? তাহলে তুমি যেভাবে আমাকে দিনের পর দিন ভালোবেসে আসতেছো, এটা সার্থক হতো। আমার স্বামী তো আর নেই, কিসের তুমি ভাসুর, সব সম্পর্ক মুছে গেছে। আমি তোমাকে বিয়ে করতে চাই। আমি আর মুখের মধ্যে চেপে রাখতে পারলাম না, ভেবেছিলাম এই কথাটা আরও দূরেতেই বলবো, কিন্তু সেদিন পড়ে যাওয়ার পরে তুমি আমার যেভাবে আমার আদর যত্ন করলে, আমার খেয়াল খুশি রাখলে, যেন স্বামী হলো এটা করতো না। তুমি এতটা আমাকে ভালোবাসো, তোমার ভালোবাসার কাছে আমি হেরে গেছি, আমি আর পারছি না নিজেকে ধরে রাখতে। তুমি অনেক ভালো মানুষ, অনেক মহান। এত ভালো মনের মানুষের কাছে তোমার এই ভালোবাসা, টাকা পয়সা আর কিছু চাই না, তোমার ওটা আমার লাগবে না। তোমার ভালোবাসা আর আমাকে এই বাড়িতে একটু জায়গা দিলেই আমি খুশি। তুমি অনেক ভালো মানুষ। তখন সে হেসে দিয়ে বলল, সত্যি শাপলা, তুমি যদি এইভাবে আমাকে মানিয়ে নিতে পারো, তাহলে চিন্তা ভাবনা করে দেখা যায় আমি তোমাকে বিয়ে করতে রাজি আছি, যদি তোমার আপত্তি না থাকে। কিন্তু একটা কথা বলি তোমাকে আমার বিয়ে করা লাগবে না। বিয়ে করা লাগবে কেন? আমি তো এমনিতে তোমাকে সমস্ত কিছু দেখাশোনা করে যাচ্ছি।
আমি কি কখনো তোমার সাথে একটা যুবক ছেলে হিসাবে এই যে এক ছাদনার তলে থাকি কোনো খারাপ বিহেভ করছি? বাজে রিয়েক্ট বা বাজে ব্যবহার আমার কাছ থেকে কোনোদিন তুমি পাইছো? আমি বললাম যে না। আর এই জন্যই তো তোমাকে আমার অনেক ভালো লেগেছে, এই জন্যই তো তোমার সব কিছু মিলে আমার মনটা তুমি কেড়ে নিতে পেরেছো। তোমাকে নিয়ে ভালোবাসার পাহাড় বেঁধে ফেলেছে এই বুকে। তাই তো আজকে বাধ্য হয়ে তোমাকে আমি বিয়ের কথাটা মুখ ফুসকে বলেই ফেললাম। এত সুখ আমার কপালে সইবে কি না সইবে আমি জানি না। আমি তোমাকে স্বামী হিসাবে পেতে চাই, বাস আমার শেষ কথা এটা। তারপরে বাকিটা আমি পরে দেখছি, আগে তুমি আমাকে বিয়ে করবে কিনা তাই বলো। পাশর আমাকে বলল, আচ্ছা ঠিক আছে, আগামী শুক্রবারে আমি এই ব্যবস্থা সেরে ফেলবো, ভাঙতি সপ্তাহের এই কয়েকটা দিন যাক না। তখন আমি বড্ড খুশি হলাম কথাটা শুনে। তারপরে তার হাতের কবজার উপরে একটা চুমা দিয়ে সোজা আমি আমার রুমে এসে হাসি মুখে ফুর্তিতে ঘুমিয়ে পড়লাম। রাত ভালো। দুদিন বাদে শুক্রবারটা চলে আসলো। তারপরে আমার ভাসুর একটু লোকজন ডেকে আরও সমাজের কিছু মানুষকে বলা কোয়া করে বেশ ঘরোয়াভাবে কাজে ডেকে সমাজের আরও কিছু মুরব্বী মানুষের সম্মতি নিয়ে আমাকে সে বিয়ে করলো। আর এ বিষয়ে সবাই তাকে মত পোষণ করলো, বললো এটা তো মহান কাজ, তোমার ভাই চলে গেছে, তুমি একটা যুবক ছেলে, যদি তাকে বিয়ে করে বইয়ের স্বীকৃতি দাও তাহলে তো এটা মহান কাজ। যেন ভাসুর সে এই কথাতে আরও তাড়াতাড়ি করে আমাকে বিয়ে করলো। তারপরে আমাদের বিয়ে হয়ে গেল প্রথম বাসর রাত। সেদিন ইচ্ছে করে ভাসুরকে আমি সব কিছু বলেছিলাম যে দেখো, আসতে যেহেতু আমাদের বিয়ে, তাই তুমি বিয়ের বাসর রাতের জন্য মানে বাসর ঘর সাজাবো তোমার সাথে আমি, যেহেতু আমার জীবনে এটা দ্বিতীয় বাসর রাত, কিন্তু তোমার জীবনে তো এটা প্রথম, তোমার তো একটা সকাল আগমনের মধ্যে স্বপ্ন থাকার কথা। তাই তোমার স্বপ্ন পূরণ করার জন্য সুন্দর করে ফুলসজ্জা রাত হবে, সেইভাবে বাসর ঘরটা সাজাতে হবে। যেন আমার ভাসুর 10,000 টাকা খরচ করে পুরো ঘরটা সাজিয়ে ফেলছিল। সে বাসর রাত্রে আমি বউ সেজে সুন্দরভাবে বসেছিলাম। আমার কোলের সন্তানটাকে সুন্দরভাবে ঘুমিয়ে পাশের রুমে রেখেছিলাম, সে যাতে আমাদের ডিস্টার্ব না করে। তাকে ঘুম পাড়িয়ে রেখে আমি বাসর ঘরে বসে আছি। আর আমার বাসুর নামের স্বামীটা সে আস্তে করে এসে আমার ঘুমটাটা সরিয়ে আমার মুখটা তুলে সুন্দরভাবে এক নজরে আধা ঘন্টা তাকিয়ে আছে আমার দিকে। আর আস্তে আস্তে মৃদু মৃদু কণ্ঠে বলছে, শাপলা, আজকে তোমাকে দেখতে অপরূপ সুন্দরী লাগছে। কখনো তোমার চোখে এইভাবে চোখে চোখ রেখে এক দৃষ্টিতে তাকিয়ে দেখিনি, আর তোমাকে এইভাবে কখনো মনে করে তাকিয়ে দেখিনি। তোমাকে ছোট বোনের মতো করে এতদিন জেনে আসছি, আজকে যেহেতু তুমি আমার বিবাহিত বউ, তোমাকে দেখার অনেক স্বাদ যাচ্ছে, আমার অনেক ইচ্ছা হচ্ছে তোমাকে তাকিয়ে তাকিয়ে দেখি। তোমার এই রাঙা কমল দুটা ঠোঁট, তোমার হরিণী লম্বান্নবা টানা দুটি চোখ, আর মাথা ভরা কালো কেশ, তোমার মায়াবী চেহারা, সব কিছু যেন আমার এই হৃদয়টা একদম আনন্দে উৎফুল্ল দেখে ভরে যাচ্ছে। মনটা একদম ভরে উৎফুল্ল হয়ে যাচ্ছে। আমি অনেক খুশি তোমাকে দেখে। এই বলে আস্তে আস্তে করে আমার ঘুমটাটা নামিয়ে ফেলল। ঝটকা একটা টান দিয়ে সে আমাকে বুকে জড়িয়ে সুন্দর করে আদর করতে লাগলো, অনেক করে ভালোবাসলো। তার ভালোবাসায় আমি মগ্ন হয়ে গেলাম, অনেক করতে লাগলো। তারপরে এক পর্যায়ে সে আমাকে বুকে জড়িয়ে জুড়ে আমরা এক বালিশে শুয়ে আছি। কিন্তু আমি তো জানি আমার ভাসুরের আমাকে একটা স্বামী বাসুরাত্রে তার বউকে যেটা দিয়ে সুখী করে সেটা হয়তো সে দিতে পারবে না, সে তো বলেই দিছে। কিন্তু তাকে যিনি কষ্টটা আমি বুঝতে দেব না, আর আমি তাকে এটাও বুঝতে দেব না যে হয়তো আমার মধ্যে যদিও ইচ্ছা করে, সেই ইচ্ছাটা বোঝার পরও তাকে জন্য সেই ইচ্ছাটা আমি বুঝতে দেব না। তাকে আমি বুকে জুড়ে জুড়ে এগালে ওগালে ঠোঁটে তার মাথায় হাত বুলে আদর করেছিলাম, পাশাপাশি শুয়েছিলাম। আমার জীবনের নানান রকম রহস্যময় ঘটনাগুলি তার সাথে শেয়ার করতে করতে তাকে অনেক গল্প শুনিয়েছিলাম। তারপরে এইভাবে রাত অর্ধেক হয়ে গেল। এক পর্যায়ে আমার স্বামীটা, ভাসুর নামের স্বামীটা, ওই যে আমাকে বলেছিল আমি ডোলেঙ্গের মানুষ, তার ওটাতে আমি হাত দিয়ে স্পর্শ করে আসলে একটু ট্রাই করতে গেছিলাম যে দেখি তো সত্যি কিনা। তাই দেখি অনেক সময় চেষ্টা করেছিলাম নিজের মন থেকে, কিন্তু সত্যি তাই তার মধ্যে কোনো রিয়াক্ট নেই, কথা শুনে না।
ভাসুর আমার স্বামীকে বলেছিলাম, শোনো, আমাকে একটু চেষ্টা করতে দিতে হবে। যেহেতু তুমি ডাক্তার, কবিরাজ বা তোমার কোনো আত্মীয় স্বজন মানুষের কাছে তুমি কোনোদিনই তোমার এই গোপন সমস্যাটার বিষয়ে বলনি। আমি যেহেতু তোমার এখন বিবাহিত স্ত্রী, আমি চেষ্টা করে যদি তোমাকে সারিয়ে তুলতে পারি, তাহলে তো হয়তো তোমারও সকালাত পূরণ হতো আর আমারও হতো। দাম্পত্য জীবনে কে চায় না স্বামী স্ত্রীর মধ্যে দাম্পত্য জীবনে সুখী হতে? তখন আমার স্বামী বলল, হ্যাঁ, আমারও মন চাই শাপলা। আমার ভীষণ খারাপ লাগছে এই যে আজকে বাসর রাত্রে না জানি একবার বিলাই মারবো, তোমার সাথে আমার সব কিছুই হবে, কিন্তু তোমাকে আমি বুকে জড়িয়ে ভালোবাসতেই পারছি, কিন্তু বাকিটা তোমাকে যে দিতে ব্যর্থ। বা তোমার যদিও খারাপ লাগছে একটা ছেলে একটা মেয়ে এক জায়গায় থাকলে কি হতে পারে, সেটা তোমার মধ্যেও হচ্ছে আমি জানি, তুমি হয়তো প্রকাশ করছো না। এখানেই তো আমার কষ্টটা, তাই তো আমি এতদিন বিয়ে করিনি। আর তুমি যেহেতু নিজের জীবনের সাথে মানিয়ে নিয়েছো, তাই তো তোমাকে বিয়ে করতে রাজি হয়েছি। এখন তোমার কষ্ট হলো, আমাকে কিন্তু দায়ী করো না। তুমি যদি আমাকে দায়ী করো, উপরওয়ালাও আমাকে কিন্তু ছাড়বে না, ক্ষমা করবে না। যা হোক, স্বামীকে আমি বললাম, তুমি চিন্তা করো না, আমি তোমাকে ঠিকঠাক করে সারিয়ে তুলবো, যদি আল্লাহ চাই আমি চেষ্টা করব। এই বলে রাত পোহালো। তারপরের জন্য তার সাথে থাকতে থাকতে মনটার মধ্যে এমন মনে হয়েছিল সব করে আমি তাকে নিয়ে গোসল করেছিলাম সকালবেলা ভোরবেলা। গোসল করার পরে তারপরে স্বামীকে নিয়ে, মানে সেদিন আর স্বামীকে কোথাও যেতে দিছিলাম না। পরের দিন 3 দিন বললাম যে ব্যবসা বাণিজ্য সব কিছু বন্ধ, আমার সাথে বাইরে সময় দাও। স্বামীকে এবেলা বেলা রান্না বান্না করে খাওয়ালাম, তাকে নিয়ে আমার কোলে সন্তানটাকে নিয়ে বাইরে ঘুরতে যেতাম, একটু আনন্দ উল্লাস করলাম। আর রাত আসলে তাকে আমি যথেষ্ট ভালোবাসতাম, তাকে জড়িয়ে ধরে এত কিছু চেষ্টা করতাম যাতে তার মনটা চাঙ্গা হয়, আর ওটা যেন একটু ভালো হয় বা একটু কথা শুনে নিজে এদিকে একটু চেষ্টা করতাম। 3টা দিন পার হওয়ার পরে আমি আমার স্বামীকে বললাম, শোনো, আমি তোমাকে একটা কথা বলি, তোমাকে আমি ডাক্তার বাড়ি নিয়ে যাব, তুমি আজকেও দোকানে যাবে না। বলো আচ্ছা ঠিক আছে, চেষ্টা করে দেখো। স্বামীকে আমি একটি MBBS ভালো দক্ষ ডাক্তারের কাছে নিয়ে গেলাম। ডাক্তারের কাছে সব কিছু তার সমস্ত কথা খুলে বললাম। ডাক্তার সাহেব আমাকে বলেছিল, দেখেন ম্যাডাম, আমরা একটু টেস্ট করে দেখি, তারপরে যা হয় আপনাকে জানাবো। আমার স্বামীর বিভিন্ন টেস্ট দিল, টেস্ট করার পরে তারপরে তাকে বলল, আমাকে রেজাল্টটা বলল যে এটা আসলে একটু কঠিন ব্যাপার, তার হরমোনের সমস্যা, কিন্তু এটা ঠিক হবে কিনা আমি জানি না, তবে উপরওয়ালা চালে ঠিক হতেও পারে, এরকম রোগী অনেকেই সুস্থ হয়ে গেছে। তবে আমরা কিছু ওষুধ পানি দেব, কিছু টিপস দেব, সেটা আপনি যেহেতু তার স্ত্রী আপনি একমাত্র পারবেন। এই টিপসগুলো তার উপরে প্রয়োগ করে ব্যবহার করবেন, দেখবেন আস্তে আস্তে উপরওয়ালা চালে ঠিক হতেও পারে। আমি ডাক্তারের দেওয়া ওষুধ পানিগুলো কিনে নিয়ে, বিভিন্ন মালিশ দিছিল সেগুলো নিয়ে বাসায় চলে আসলাম স্বামীকে নিয়ে। শুরু হলো তার চিকিৎসা। প্রথম রাত থেকে তার ওখানে একটা মালিশ দিছিল, প্রতি রাতে আমি তাকে ওখানে একটু মালিশ করতাম, আর তাকে খাওয়ার ওষুধ দিছিল নিয়মিত, তাকে ঘুরে টাইম ধরে ধরে তাকে ওষুধ খাওয়াতাম। এইভাবে 1টা মাসের টিপস দিয়েছিল, 1টা মাস সময় চেয়েছিল ডাক্তার। হ্যাঁ, 1টা মাস না, 15টা দিন এভাবে যাওয়ার পরে আর আমার নিয়মিত এরকম চিকিৎসা, তাকে সেবা যত্ন করা, ঠিকঠাক মতো মালিশ করা, সব করতে করতে যেন, আর আমি তাকে ঠিকঠাক মতো রাত হলে আদর যত্ন করে তাকে সারিয়ে তোলার জন্য তাকে নিজের সব কিছু তার সামনে সেজে গুজে তার মনটা চাঙ্গা করার চেষ্টা করতাম, দেখি ওটা কথা শোনে কিনা। এক পর্যায়ে 15টা দিন যাওয়ার পরে দেখি ওভারঅল হয়তো মুখ চাইছে, সে কথা শুনছে। আর এটা দেখে আমার মনের মধ্যে এতটাই আনন্দ হলো সে রাত্রে। সেদিন কোনোরকম করে কষে মেঝে একটাবার হয়েছিল, তবু আমি ভাবলাম হয়তো বা হতে পারে ঠিক, যেহেতু সে চোখ তুলে তাকাইছে বা নড়াচড়া কথা শুনছে। মাত্র তো 15টা দিন গেল, আর ডাক্তার বলছে 1টা মাস। এইভাবে যখন 1টা মাস পূর্ণ হতে চলছে, ঠিক এইরকম সময় দেখে আমার স্বামী পুরো 1 ঘন্টা আমার সাথে কি সুন্দরভাবে রাতে বউয়ের দাম্পত্য জীবনে সে সুন্দরভাবে বউকে যা দেওয়া তার মধ্যে যেটা অভাব ছিল সে পরিপূর্ণ স্বাবলম্বী হয়ে উঠছে। আমি যেন খুব খুশি হয়ে গেছি, সে এতটাই ঠিকঠাক হয়ে গেছে পূর্বের নাই। একটা যুবক ছেলের মধ্যে যা শক্তি বল আর যা পরিপূর্ণ একটা মানুষ, সেজন্য সব কিছু উপরওয়ালার দোয়ায়
ডাক্তারের চিকিৎসায় সে সব ফিরে পেল। আমি যে এক পর্যায়ে তার সাথে রাত আসলে পেরে উঠতাম না। আমার সব কিছু যেন বেশি হয়ে যেত তার কাছে। দাম্পত্য জীবনে তাকে একের পর এক আমি খুবই সে আমাকে খুশি করত, যে এমনি উঁচু চমড়া যুবক একটা ছেলে, আর তার যে রোগ ব্যাধিরা ছিল উপরওয়ালার সহযোগিতা আর ডাক্তারের চিকিৎসার চেষ্টা, আর এদিকে আমি ছিলাম ঠিকঠাক মতো চিকিৎসা করার কারণে সে একদম সেরে উঠছে। সে আমাকে প্রতি রাতে অনেক সুখী করত। যতটা ভালোবাসা, স্বামীর সোহাগ শুধু মুখামুখি ছিল, এখন যেন সেটা একটা পরিপূর্ণ পুরুষ তার বউকে যেভাবে সব কিছু মিলে সুখী করে, আমি যেন তাই হতে লাগলাম। আমি অনেক খুশি। আমার মধ্যে থেকে যে কষ্টটা ছিল সেটাও দূর হয়ে গেল। এভাবে চলতে চলতে 1 বছর যেতে না যেতে আমার আবারও একটা কন্যা সন্তান হলো। তারপর এভাবে 3 বছরের মাথায় আমি আরও 2টা সন্তানের মা হয়ে গেলাম। এইভাবে মোট 3টা সন্তান। আমার স্বামীর সাথে সংসার করতে করতে আমার স্বাস্থ্যটা যেন আরও বেড়েই চলেছে। আমি যেন নতুন সুখ অনুভব করলাম। স্বামীকে নিয়ে আমি আমার বাবার বাড়িতে চলে আসলাম বড় আনন্দের সাথে। বাবাকে হাসতে হাসতে বলেছিলাম, বাবা তুমি আমার গরিব বাবা। দেখো বাবা, আমি যদি সেদিন ভাসুরের সাথে না যে তোমার কাছে থাকতাম, হয়তো হতে পারে কিছুটা দিন তুমি আমাকে যদি বিয়ে দিতে, হয়তো একটা বিবাহিত ছেলের সাথে বিয়ে দিতে, হয়তো বা তার কোনো আগে ইতিপূর্বে বউ চলে গেছে, বউ মারা গেছে, তার সাথে বিয়ে দিতে। আবার সে যে ভালো হবে তার কি নিশ্চয়তা ছিল? তাও তো না। কিন্তু আমি তো আমার হাতে করা আমার ভাসুর সে যে কতটা ভালো, এটা তো আমি সাক্ষ্য প্রমাণ। তাই তো তাকে দেখে শুনে তাকে আমি বিয়ে করে ফেলছি। বাবা তুমি কিন্তু এখন অমত করতে পারবে না, হয়তো আমি তোমার পারমিশন নেইনি। তার সাথে দিনে দিনে এভাবে চলতে চলতে তার সততা, তার সব কিছু ভালো, সব কিছু জেনে শুনে সে একজন আমার স্বামী হওয়ার যোগ্য। তাই তাকে নিজের থেকেই তাকে মানিয়ে রাজিখুশি করে বিয়ে করে ফেলছি। বাবা এখন তুমি কি বলো? আমার সন্তানাদি হয়ে গেছে, তুমি গরিব বাবা, তোমার সাথে আমি যোগাযোগও রাখিনি। এখন আমার স্বামীকে বলেছি তুমি আর এখানে একা পড়ে থাকতে হবে না, পুরো বৃদ্ধকালটা আমার কাছে কাটবে। স্বামীর সঙ্গে এই কথা আমার হয়ে গেছে, তোমাকে আমরা নিতে আসছি, তুমি সারাটা জীবন আমার কাছে থাকবে। আমার স্বামী অনেক বড়লোক মানুষ, তার টাকা পয়সা অর্থ অবচিন্ত গাড়ি বাড়ি কোনো কিছু তো কম নেই। তখন আমার বাবা কেন্দ্রে দিয়ে আমাকে বুকে জড়িয়ে দিয়ে বলো, মারে তুই নিজের থেকে সংগ্রাম করে এই জীবনে যা করলি না, আমি তোর বাবা হয়ে কিছু করতে পারিনি তোর জন্য। এটা মহৎ কাজ, ভালো করেছিস। যাক, আমি আর দ্বিমত পোষণ করবো কি রে, আমি বড় খুশি হয়েছি, ভালো কাজ করছিস। আর ছেলেটা অনেক ভালো, তাই না রে? এটা আমি দেখেই বুঝতে পেরেছি। তাই বলে বাবাকে রাজি খুশি করে আমাদের গাড়িতে করে বাবাটা ওখান থেকে নিয়ে এসে আমার সংসারে রেখে দিলাম। আমার স্বামী, আমার 3টে সন্তান আর আমার বৃদ্ধ বাবা সব মিলে যেন একটা সুন্দর জীবন আমি ফেরত পেলাম। এভাবে দাম্পত্য জীবনে স্বামীর সাথে সংসার করতে লাগলাম। তো বন্ধুরা, আমার এই ছোট্ট জীবনে আমার গরিব বাবার সংসারে জন্মের পরে কিভাবে সংগ্রাম করে আমার স্বামীটা চলে গেল, ভাসুরকে কিভাবে কি হলো, এই দেখো তোমরা তা শুনলে দেখলে, এটা কেমন একটা অদ্ভুত ঘটনা, তাই না? তো আমার জীবনে ঘটে যাওয়া এই ঘটনা আজকে তোমাদের সাথে শেয়ার করতে পেরে আমার মনটা আজকে ভীষণ হালকা হয়ে গেল, ভালো হয়ে গেল, আমার খুব ভালো লাগছে। তো যদি তোমাদের এই গল্পটা ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর তুমি যদি এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকো তাহলে এক্ষুনি সাবস্ক্রাইব করে দাও, ভিডিওতে একটা লাইক দাও, আর শেয়ার করে তুমি তোমার প্রিয়জনকে শোনার সুযোগ করে দাও। আর হ্যাঁ বন্ধুরা, আগামীকাল আরও সুন্দর গল্প নিয়ে আসছি তোমাদের মাঝে। ততক্ষণে সবাই তোমরা ভালো থাকবে, নিজের স্বাস্থ্যের যত্ন নেবে, তোমার পরিবারের খেয়াল রাখবে, আর তোমার ছোট্ট সন্তানকে সুশিক্ষায় শিক্ষিত করার জন্য নিয়মিত স্কুলে পাঠাবে। এই প্রত্যাশায় আজ এই পর্যন্তই।